জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করব। ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টি দুভাগে বিভক্ত। একটি হচ্ছে ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এবং অপরটি হচ্ছে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব। তো আজকে আমরা এই বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমরা একে একে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন বাক প্রত্যঙ্গের নাম ও ব্যবহার এবং বিভিন্ন বাক প্রত্যঙ্গের ব্যবহার ও চিত্র আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটি আমরা আলোচনা করব আজকে। অনার্স চতুর্থ বর্ষে এই বিষয়টি একটু অন্যরকম সাবজেক্ট। অনেকেই বলে থাকেন এই বিষয়টি অনেক কঠিন। হ্যাঁ, এই বিষয়টি একটু কঠিন বটেই, কারণ এই বিষয়টি মুখস্থ করার চাইতে বুঝতে হবে বেশি। এটি বুঝে শুনে পড়লে খুব একটা কঠিন মনে হয় না, তাই এটি বুঝে শুনে পড়তে হবে। তবে চলুন কথা না বাড়িয়ে এই প্রশ্নের মূল আলোচনায় ফিরে যাই। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে এবং শুনলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন, কারণ অত্যন্ত সহজ ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে। তবে চলুন প্রশ্ন আলোকে আলোকপাত করি। প্রাণ ধারণের জন্য মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুস থেকে আরম্ভ করে বিভিন্ন স্থানে সংঘর্ষে বিভিন্ন ধ্বনি উৎপন্ন হয়। তার মধ্যে অর্থবোধক ধ্বনিগুলোই হচ্ছে ভাষার বাক ধ্বনি। ধ্বনি সৃষ্টিতে যে সমস্ত বাক প্রত্যঙ্গ সহায়ক ভূমিকা পালন করে থাকে, তার মধ্যে অর্থবোধক ধ্বনিগুলোই হচ্ছে ভাষার বাক ধ্বনি। ধ্বনি সৃষ্টিতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহায়ক ভূমিকা পালন করে থাকে সেগুলোকে বাক যন্ত্র বলে। ধ্বনি উচ্চারণে যে সকল বাক প্রত্যঙ্গ সক্রিয়ভাবে সাহায্যে নিয়োজিত সেগুলো হলো ফুসফুস, কণ্ঠমণি, স্বরযন্ত্র, স্বরতন্ত্রী, খাদ্যনালী, গলানালী, আলজিহ্বা, নাসিকা, আদিজিহ্বা, জিহ্বার গোড়ালি, জিভের সম্মুখভাগ, জিহ্বার পাতা, জিভের ডগা, কোমল তালু, শক্ত তালু, দন্তমূল ও ওষ্ঠ্য ঠোঁট ইত্যাদি। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে আমরা দেখতে পাচ্ছি জিহ্বা, কারণ জিহ্বার গোড়ালি, অধিজিহ্বা, আলজিহ্বা, জিভের সম্মুখভাগ, পাতা, ডগা এগুলো সবই জিভের অন্তর্ভুক্ত। তবে বাক প্রত্যঙ্গকে দুভাগে ভাগ করা হয়েছে, স্বরযন্ত্র এবং বাকযন্ত্র। বাক প্রত্যঙ্গের অবস্থান এবং কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে কোন কোন ধ্বনি উচ্চারিত হয় তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, প্রশ্নে যদি চিত্র অঙ্কন করতে বলে তাহলে চিত্র আঁকতে হবে। যাই হোক, আমি চিত্রটা উঠিয়ে দিলাম। স্বরযন্ত্রের মধ্যে যেগুলো রয়েছে তা আলোচনা করি। প্রথমে 1 নাম্বার শ্বাসনালী ও ফুসফুস। ফুসফুস থেকে একটি শ্বাসনল মুখগহ্বরে ও নাসিকা গহ্বরে এসে যুক্ত হয়েছে। এই নলটির ভেতর দিয়ে শ্বাস বায়ু যাতায়াত করে, আর এরই নাম শ্বাসনালী।
2 নম্বর কণ্ঠমণি ও ষড়যন্ত্র। শ্বাসনালীর উপরের অংশ গলগণ্ডের কাছে একটু উঁচু জায়গা আছে, তাকে কণ্ঠমণি বলে। কণ্ঠমণির পাশেই একটু উঁচু জায়গাকে ষড়যন্ত্র বলে। ফুসফুস তাড়িত বায়ু এই ষড়যন্ত্রেই প্রথমে বাধা পায়। বাতাসের ধাক্কাটিকে জুড়ে নাকি আস্তে তা নির্ধারণ করে দেয় এই ষড়যন্ত্র। 3. স্বরতন্ত্রী। স্বরযন্ত্রের ভেতর জীবের মতো পাতলা দুটি নমনীয় পর্দা আছে। এই দুটিকে স্বরতন্ত্রী বলে। স্বরতন্ত্রী দুটি পাশাপাশি শোয়ানো অবস্থায় থাকে। স্বরতন্ত্রী দুটি উল্টো বি আকৃতি হয়ে থাকে। 4. স্বরপথ। স্বরতন্ত্রীর পর্দা দুটি দুপাশে সরে গিয়ে এদের ঠিক মাঝখান দিয়ে বাতাসের যাতায়াতে যে পথ বের করে দেয় তাকে স্বরপথ বলে। 5. অধিজিহ্বা। জিহ্বার একেবারে নিচেকার মাংসপিণ্ডের সাথে এক ধরনের মাংস আছে, তাকে অধিজিহ্বা বলে। বায়ুনালী পথে খাবার যাবার সময় অধিজিহ্বা তা রক্ষা করে। বায়ুনালী ও ফুসফুসকে রক্ষা করা ছাড়া অধিজিহ্বা বাগদনির কোনো কাজে আসে না। 6. গলানালী ও কণ্ঠমণি। ফুসফুস থেকে শ্বাসনালী এবং পাকস্থলী থেকে খাদ্যনালী মুখগহ্বরে যোগ হবার আগে একত্রিত হয়ে একটি নালীতে পরিণত হয়, তাকে কণ্ঠনালী বা গলমুখ বলে। মুখগহ্বরের এলাকার পেছনে এই গলমুখ অবস্থিত। এখান থেকে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেসব ধ্বনিকে কণ্ঠনালীয় ধ্বনি বলা হয়। খ. বাকযন্ত্র। বাকযন্ত্রের উল্লেখযোগ্য অংশ প্রধানত দুটি, যথা মুখগহ্বর ও নাসিকাগহ্বর। মুখগহ্বর। মুখগহ্বরের পেছনে ও সামনে রয়েছে বাকযন্ত্রগুলো। এদের মধ্যে প্রধানত কয়েকটি বাকযন্ত্রের উদাহরণ নিম্নরূপ। 1. ওষ্ঠ্যধ্বনি। 2 ঠোঁট বন্ধ করে অথবা নিচের ঠোঁট উপরের ঠোঁটের দিকে উঁচু করার ফলে বায়ুপথের সংকীর্ণতাজনিত যে ধ্বনি পাওয়া যায় তাকে ওষ্ঠ্যধ্বনি বলে। যেমন প বর্গীয় ধ্বনি প, ফ, ব, ভ, ম এবং ইংরেজি ডব্লিউ। 2. দন্তমূলীয় ধ্বনি। জিভের ডগা উপরের পাটি দাঁতের গোড়া স্পর্শ করে যেসব ধ্বনি পাওয়া যায় সেগুলোকে দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন ন, বশূন্য র, ল, ইংরেজি আই, ডি, এন, আর, এস, জেড। 3. দন্ত ও অন্তর্গন্ত ধ্বনি। জিহ্বার ডগা উপর পাটির দাঁতের সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি পাওয়া যায় তাকে দন্ত বলে। যেমন ত, থ, দ, ধ। আর জিভের ডগা দুপাটি দাঁতের মাঝে স্থাপন করার ফলে যেসব ধ্বনি পাওয়া যায় সেগুলোকে অন্তর্গন্ত ধ্বনি বলে। যেমন ইংরেজি টি, এইচ, টি, এইচ, ই। 4. অগ্রতালব্য বা প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি। জিভের পাতা পশ্চাৎ দন্তমূল তথা অগ্রতালুকে চ্যাপ্টাভাবে স্পর্শ করলে যে ধ্বনিগুলো পাওয়া যায় সেগুলোকে অগ্রতালব্য ধ্বনি বলে। যেমন চ, ছ, বর্গীয় জ, জ। 5. পশ্চাৎ তালুজাত বা কোমল তালুজাত ধ্বনি। পশ্চাৎ জিহ্বা কোমল তালুকে স্পর্শ করলে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কোমল তালুজাত ধ্বনি বলে। যেমন ক, খ, ঘ, ঘ, ঙ। 6. কণ্ঠমূলীয় ধ্বনি অথবা আন্তঃস্বরযন্ত্রজাত ধ্বনি অথবা স্বরযন্ত্র মধ্যবর্তী পথজাত ধ্বনি অথবা নিছক ধ্বনি। এসব ধ্বনি মাত্র দুটি, যথা হ
এবং আরবিতে হামজা, অর্থাৎ হ এবং হামজাকে কি নামে অভিহিত করা হয়? কণ্ঠমূলীয় ধ্বনি, আন্তঃস্বরযন্ত্রজাত ধ্বনি, স্বরযন্ত্র মধ্যবর্তী পথজাত ধ্বনি অথবা নিছক ধ্বনি। বাকযন্ত্রের দ্বিতীয় প্রকার হচ্ছে নাসিকা গহ্বর। গলকক্ষের উপরে আলজিহ্বার অব্যবহিত, পেছনেই নাসিকা গহ্বর। আলজিহ্বার কোমল তালু কিছুটা ঝুলে পড়ায় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের দিয়ে বের না হয়ে নাসাপথে বের হয়। তখন যে ধ্বনি উচ্চারিত হয় তাকে নাসিক্য ব্যঞ্জন বলে। যেমন ইয়, ন, ও। অর্থাৎ বর্গের 5 নম্বর যে 5টি বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। অর্থাৎ বাক প্রত্যঙ্গের যে কোনো একটির সাহায্যে কোনো ধ্বনি উচ্চারণ উৎপন্ন হয় না। কোনো একটি ধ্বনি উচ্চারণ করতে কমপক্ষে 2টি বাক প্রত্যঙ্গের ব্যবহার হয়। আবার অন্যান্য ভাষার ধ্বনি উচ্চারণে নির্দিষ্ট বেশ কয়েকটি বাক প্রত্যঙ্গের ব্যবহার হয়ে থাকে। এই প্রশ্নের উত্তর এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা আবারও মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।